আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস সাবজেক্টটা থেকে তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা প্রথম ক্লাসটা মনোযোগের সাথে করছো। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে মনোনিবেশ করি। দেখো, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে স্ট্রাকচার অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যাটমস। কপারের পরমাণুর গঠন এবং অ্যালুমিনিয়ামের পরমাণুর গঠন। তো এই পরমাণুর গঠন সম্পর্কে আমরা যারা সায়েন্স থেকে আসছি তারা কিছুটা জানি, যারা টেকনিক্যাল থেকে আসছি তারাও কিছুটা জানি, কিন্তু যারা অন্য সাবজেক্ট থেকে আসছে, কমার্স কিংবা আর্টস থেকে, তারা হয়তো কম জানি। তবুও সাধারণ বিজ্ঞানে কিছুটা অংশ ছিল, কারণ আমাদের সাধারণ বিজ্ঞান বইটা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের সমন্বয়ে গঠিত। তো যাই হোক, আজকে আমরা আমাদের টপিকসে চলে যাই। তো দেখো, তামা, আমাদের আজকের টপিক হচ্ছে তামা এবং অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন। তো দেখো, আমরা প্রথমে তামার পারমাণবিক গঠন জানতে গেলে তামার পারমাণবিক ওজন এবং পারমাণবিক ভর যেটা, সেটা আমাদের জানতে হবে। এখন দেখো, তামার পারমাণবিক ওজন হচ্ছে 64, ঠিক আছে। একটা তামা পরমাণুর ভর কত? 64। এখন পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যার সমান, প্রোটন সংখ্যার সমান। আবার প্রোটন সংখ্যা কিসের সমান? ইলেকট্রন সংখ্যার সমান। তাহলে তামার প্রোটন সংখ্যা কত? 29 এবং ইলেকট্রন সংখ্যাও 29। দেখো, আমরা তামা এবং অ্যালুমিনিয়ামের এই পারমাণবিক ওজন এবং সংখ্যাটা মনে রাখবো। যেহেতু আমাদের পর্যায় সারণী ফুল মুখস্থ করা লাগতেছে না, সেহেতু এই সংখ্যাটা কোত্থেকে আসলো কিংবা এই পারমাণবিক ওজনটা কোত্থেকে আসলো এই ধরনের প্রশ্ন করার দরকার নেই, যেহেতু আমরা পর্যায় সারণী পড়তেছি না। এটা হচ্ছে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তারা জানি যে পর্যায় সারণী নামে একটা টেবিল আছে, যেখানে পৃথিবীর যতগুলো মৌল আছে সবগুলো পর্যায়ক্রমে সাজানো আছে, এবং এই সাজানোর যে বিন্যাসটা সেটাই হচ্ছে পর্যায় সারণী। তো সেই পর্যায় সারণী অনুযায়ী এই তামার যে পরমাণু, সেটার ওজন হচ্ছে 64, আর পারমাণবিক সংখ্যা, তামার পারমাণবিক সংখ্যা কত? 29। তামার পারমাণবিক সংখ্যা কত? 29। এখন আমাদের করতে হবে কি, দেখো, তামার পরমাণু গঠনটা আমাদের দেখাতে হবে যে তামার পরমাণুটা কিভাবে গঠিত হয়। এখন আমরা জানি কি, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। এই যে পারমাণবিক সংখ্যাটা, সেটা আমরা কি জানি? সমান প্রোটন সংখ্যা। সমান কি? ইলেকট্রন সংখ্যা। এখন আমরা যেহেতু জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি?
তামার প্রোটন সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যাটা আমরা জানি, পারমাণবিক সংখ্যাটা সমান হচ্ছে প্রোটন সংখ্যা, আবার সেটা সমান কি ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা তাহলে কত হচ্ছে, ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে 29। এখন দেখো আমরা যেহেতু একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা জানি, পারমাণবিক ওজন জানি, এখন পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি, পারমাণবিক সংখ্যা সমান আমরা আবার জানি কি প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এখন পারমাণবিক ওজন সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা আবার জানি কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক যে ওজন সেটা সমান কি প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যাটা আমরা জানি। তাহলে নিউটন সংখ্যা কত হবে দেখো, পারমাণবিক ওজন আবার পারমাণবিক ওজন সমান কে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন দেখো পারমাণবিক ওজন কত 64, প্রোটন সংখ্যা কত আমরা জানি প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, তাহলে 29। তাহলে নিউট্রন সংখ্যাটা কত হবে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, নিউট্রন সংখ্যা সমান ওজন মাইনাস প্রোটন সংখ্যা। দেখো এটা এপাশে থাকলো, এখন এটাকে যদি আমরা সমানের বাম পাশে নিয়ে যাই তাহলে কি হয় বিয়োগ হয়, তাহলে পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা আর সমানের ডান পাশে কি থাকতেছে সমান নিউট্রন সংখ্যা, সেটা লিখছি যে নিউট্রন সংখ্যা সমান পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক ওজন 64, প্রোটন সংখ্যা ছিল 29, নিউট্রন সংখ্যা 35। তাহলে আমরা নিউট্রন সংখ্যাটাও পাইলাম। সুতরাং তামার অ্যাটমের নিউক্লিয়াসে 29টি প্রোটন। অ্যাটম আমরা কি জানি অ্যাটমে কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসটায় কি আছে 29টি প্রোটন এবং 35টি নিউট্রন দ্বারা গঠিত, এটা তো আমরা বুঝলাম। এখন 29টি ইলেকট্রন এবং এখানে ইলেকট্রন সংখ্যাও কি আছে 29, কেন পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা আমরা দেখছি। এবং যে একটা নিউক্লিয়াস আমরা কি জানি যে কোনো পরমাণু কি দিয়ে গঠিত, দুইটা উপাদান দিয়ে গঠিত, সেটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। তো নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন কি থাকে ওই নিউক্লিয়াসের চতুর্দিকে বা বহির্ভূত অংশ। এখন দেখো তাহলে 29টি ইলেকট্রন, যেহেতু এখানে কি আছে পারমাণবিক ওজন থেকে আমরা নিউট্রন সংখ্যাটা বের করে ফেলছি এবং প্রোটন সংখ্যাটা আমরা জানি, তাহলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আছে 29টি আর নিউট্রন সংখ্যা আছে 35টি এবং ইলেকট্রন সংখ্যা আছে কত 35। এই ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত বা এই 29টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিতরণ করে বা বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এখন কোন কক্ষপথে কতটা ইলেকট্রন অবস্থান করবে তার হিসেব করতে হবে আমাদের, যে তামার পরমাণুর প্রতিটি কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা সেটা দেখব যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করতেছে। এখন কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করতে হবে সেটার সূত্র কি 2n², 2n²। এই সূত্র অনুসারে গতদিন আমরা দেখছিলাম
যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করবে সেটা কোন সূত্র অনুসারে হবে, এই যে 2n² সূত্র অনুসারে হয়। এই n2n² n সমান কি ধারাবাহিক সংখ্যা, n সমান কি ধারাবাহিক সংখ্যা 1 2 3 4 5 এভাবে চলতে থাকে। তাহলে একটা তামার পরমাণু প্রথম কক্ষপথটা আমরা বের করে দেখো। टू इंटू 1² সমান 2। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে 2টা। দ্বিতীয় কক্ষপথে আমরা দেখি এখানে n সমান কত ধারাবাহিক সংখ্যা 1 2 3। এখন দেখো আমাদের যে পরমাণুর ইলেকট্রন সংখ্যাটা বের করতে হচ্ছে সেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত। আমার পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত 29। তাহলে সর্বশেষ দেখো আমাদের যেহেতু তামার পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কয়টা 29টা। তাহলে কক্ষপথটা এমনভাবে বিন্যাস করতে হবে যেন ইলেকট্রন সংখ্যা 29-এর বেশি না হয়। এখন যেহেতু আমাদের এখানে দেখো আমরা 3টা কক্ষপথ দেখছি, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 8টা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 18টা। এখন যদি আমরা দেখো লাস্ট একটু দেখি চতুর্থ কক্ষপথ যদি নেই, বত্রিশটি, সেই একাই 29-এর উপরে চলে যাচ্ছে। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে এই 32টা হবে না। তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি হবে দেখো, আমাদের মোট ইলেকট্রন কত, তামার মোট ইলেকট্রন আছে 29টা, তামার মোট ইলেকট্রন সংখ্যা কত 29টা। 29 থেকে বিয়োগ করতে হবে এই 3টা, এই 3টা যদি বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। দেখো 2 সমান 1। তাহলে তামার সর্বশেষ কক্ষপথে বা চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে কয়টা 1টা। এখন আমরা এটা কেন করলাম সেটা তো দেখলাম যে যদি 2n² সূত্র অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে আসছিল কয়টা 32টা। তো যেহেতু আমাদের যে পরমাণুটার ইলেকট্রন
বা গঠন বের করতে বলছে সেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। তাহলে আমাদের কি 29কে ক্রস করা যাবে না, এই সবগুলো কক্ষপথের ইলেকট্রন নিয়ে 29 হতে হবে। তো এই চতুর্থ কক্ষপথ যদি 2n স্কয়ার সূত্র অনুসারে আমরা বসাই দেই তো একাই তো 32 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে টোটাল ইলেকট্রন সংখ্যা এই পরমাণুর টোটাল ইলেকট্রন সংখ্যা কত, 29। তাহলে এই টোটাল ইলেকট্রন সংখ্যা থেকে এই আগের তিনটা কক্ষপথের ইলেকট্রনকে বাদ দিতে হবে। তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো দেখো আমরা সেটাই করছি, চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা তামার পরমাণুর টোটাল ইলেকট্রনের সংখ্যা বিয়োগ আগের যে তিনটা কক্ষপথ সেই তিনটা কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা বিয়োগ করছি, করলে কত হচ্ছে, 1 পাচ্ছি আমরা। তাহলে তামার পরমাণু চতুর্থ কক্ষপথের বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 1। এখন আমরা এটা একটু চিত্র আকারে দেখি যে কিভাবে থাকে। এটা হচ্ছে কপার বা তামার পরমাণু, ঠিক আছে। এটা ধরলাম প্রথম কক্ষপথ। এই একটা কপার পরমাণু, যেখানে দেখো কক্ষপথ হচ্ছে 4টা। আমরা এখানে পেয়েছিলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে কয়টা, 2টা। তো প্রথম কক্ষপথ দেখো কোনটা, এটা, এখানে ইলেকট্রনের সংখ্যা হবে 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 8টা। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ছিল 18টা। এবং সর্বশেষ বা চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ছিল 1টা। এটা হচ্ছে তামার পরমাণুর অ্যাটমিক গঠন, তামার অ্যাটমিক গঠন বা তামার পরমাণুর গঠন বা ইলেকট্রন বিন্যাসও বলতে পারো। এখন পরীক্ষায় যদি আসে যে তামার পরমাণুর গঠন বর্ণনা করো, তাহলে এই চিত্রটা দিতে হবে, দিয়ে যেভাবে অ্যাটমের কোন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে দেখালাম, যেভাবে লিখলাম এভাবে লিখলে সম্পূর্ণ নাম্বারটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন দেখো অ্যালুমিনিয়ামেরটা আমরা করি, যেহেতু আমরা তামারটা শিখছি আমাদেরটা অ্যালুমিনিয়ামটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। যে কোনো মৌলের পরমাণুর গঠন করতে গেলে ওই মৌলের পারমাণবিক ওজন বা পারমাণবিক সংখ্যা আমাদের জানতে হবে। পারমাণবিক ওজন এবং পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি, সেখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সবই বের করতে পারবো। এখন আমাদেরকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা করব। এখন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ওজন আমাদের জানতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13।
ওজন 27। এখন যেহেতু অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এবং ওজন 27 আমরা জানি, তো এখান থেকে আমরা কি জানি, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। সমান ইলেকট্রন সংখ্যা। সমান কত? 13। যেহেতু এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এখন দেখো আমরা জানি কি পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান কত? এই যে পারমাণবিক সংখ্যা 13। এখন পারমাণবিক ওজন এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা নিউটন সংখ্যা বের করতে পারবো। ওজন সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক ওজন সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, তাহলে পারমাণবিক ওজন ডান পাশ থেকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়? বিয়োগ হয়। সমান নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কত? 14। এখন দেখো আমরা যেহেতু জানি যে কোনো মৌলের পরমাণু দুটো অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত, আমরা গত ক্লাসেও দেখেছি। এখন দেখো নিউক্লিয়াসে থাকে কি? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বহির্ভূত থাকে ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে কি আছে? অ্যালুমিনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 13টি প্রোটন সংখ্যা এবং 14টি নিউট্রন সংখ্যা, এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশে 13টি ইলেকট্রন সংখ্যা। এখন নিউক্লিয়াস পরমাণুতে ইলেকট্রন কিভাবে অবস্থান করবে সেটা আমরা দেখব। তাহলে এখন কোন কক্ষপথে কতটা ইলেকট্রন? দেখো নিউক্লিয়াস পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়াম সংখ্যা 13। ইলেকট্রন সংখ্যা 13। এখন আমরা কি করব? কোন কক্ষপথে কতটা ইলেকট্রন অবস্থান করে সেটা আমরা দেখব। এখন দেখো প্রথম কক্ষপথ যদি আমরা করি 2n স্কয়ার 2 ইনটু 1 স্কয়ার সমান কত? 2। দ্বিতীয় কক্ষপথ যদি আমরা করি, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হবে কত? তৃতীয় কক্ষপথ 18টি। কিন্তু আমাদের আসলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত ছিল? 13টি।
তো আমরা যদি তৃতীয় কক্ষপথ পর্যন্ত এই 2n² সূত্র অনুসারে ইলেকট্রন সংখ্যা নিই, তো সেক্ষেত্রে কি হচ্ছে 13 সংখ্যাটাকে কি ওভার করছে, তাহলে সেটা কি আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থাকবে কিংবা অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন থাকবে? যেহেতু অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13, তো 13 বেশি যদি আমরা নিয়ে ফেলি তাহলে তো অন্য একটা পরমাণু চলে আসবে, অন্য একটা মৌল চলে আসবে, তখন তো অ্যালুমিনিয়াম থাকবে না। এই জন্য আমাদের এই 13 সংখ্যাটাকে ওভার করা যাবে না, আবার এর থেকে কমও নেওয়া যাবে না। এর থেকে কম যদি নিই সেক্ষেত্রে অন্য সংখ্যা চলে আসবে। যদি আমরা 11 নিয়ে ফেলি তাহলে সোডিয়াম চলে আসবে, যদি আমরা 17 নিয়ে ফেলি ক্লোরিন চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পারমাণবিক সংখ্যা যেটা ওই সংখ্যাটা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিতে হবে। এখন যদি না হয় তাহলে আমরা কি করব, যে দুটো 800 ওই পর্যন্ত নেব, তারপরে হচ্ছে ইলেকট্রন সংখ্যা থেকে এই দুটা যোগফল বিয়োগ করে দেব। তাহলে তৃতীয় কক্ষপথ কি হবে, তাহলে এটা কি হবে, হবে না। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13 মাইনাস দ্বিতীয় আর প্রথম কক্ষপথের ইলেকট্রন কত 10, তাহলে এখানে 3টি। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টা, 3টা। এখন আমরা এর গঠন দেখি। এল দিয়ে আমরা অ্যালুমিনিয়াম বোঝালাম। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে কয়টা, 3টা ইলেকট্রন। তাহলে এখানে প্রথম কক্ষপথ এটা, দ্বিতীয় কক্ষপথ এটা, আর তৃতীয় কক্ষপথ এটা। তাহলে আমরা কি ইনশাআল্লাহ যদি অ্যালুমিনিয়াম এবং কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাতে বলে বা এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন চিত্র সহ বর্ণনা করো, তো আমরা যদি চিত্রটা এঁকে এটুকুই রেখে তাহলে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ মার্ক পাবো। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা উপভোগ করবা, মনোযোগ সহকারে দেখবা। দেখার পরে যদি তোমাদের মনে হয় যে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিংবা বুঝতেছো না এমন যদি মনে হয়, তাহলে তোমরা আমার শরণাপন্ন হবে, ইনশাল্লাহ আমি তোমাদের সমস্যা সলভ করার চেষ্টা করব। তো তোমরা এই মহামারীর সময়ে আরও এখন শীতের প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে, শীতের সময় এই ভাইরাসটা আরও শক্তিশালী হয়ে ওঠে, এই জন্য তোমরা সাবধানে থাকবে, বাসায় থাকার চেষ্টা করবে। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।